এত লজ্জা পেলে আমাদের অনাগত একগাদা বাচ্চারা পৃথিবীর মুখই দেখতে পারবে না সুইটহার্ট। আরও কাছে আসা বাকি আছে। সো যা লজ্জা পাওয়ার এখনই পেয়ে নাও, পরে লজ্জা পেলেও কিন্তু আমি ছাড়বো না। ধুর, যত সব আজে বাজে কথা। কোনো আজে বাজে কথা না ম্যাডাম, আপনি আমাকে জব্দ করে ফেলেছেন। আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কিভাবে এত কিছু হয়ে গেল আয়েশা? ভালোবাসা বোঝানোর ফিল করানোর ভাষা আমি জানি না, সত্যি জানি না। এই মুহূর্তে আমার কেমন বিহেভ করা উচিত, কিভাবে কথা বলা উচিত। যা হচ্ছে সব কিছু অটোমেটিকলি হচ্ছে। আমি বোঝাতে পারছি না আমি কতটা ভালোবাসি, কিন্তু আমার বুকে হাত দিয়ে দেখো, হার্টবিটটাই বলে দেবে আমার মনের হাল। আদনান আয়েশার এক হাত তার বুকের বাম পাশটায় রাখলো। আয়েশার সাথে সাথে অনুভব করলো ধুকপুকানি। গরম শরীরে প্রচণ্ড বেগে লাফাচ্ছে হাত। আয়েশা বুঝতে পেরে হাত সরিয়ে আরও মিশে গেল আদনানের বুকে। আদনান আয়েশার চুলে হাত বোলাতে বোলাতে বলল, কিন্তু একটাই কষ্ট জানো। আয়েশা তৎক্ষণাৎ বিচলিত কণ্ঠে উত্তর দিল, কি কষ্ট? আমি তোমাকে ভালোবাসি এটা স্বীকারোক্তি আমি দিয়েছি, কিন্তু তোমার থেকে আমি কোনো উত্তর পাইনি। এবার আয়েশা কি বলবে? ভয় পাচ্ছে সেও ভালোবাসে, তবে প্রকাশ করতে ভয় পায়। কি দেবে উত্তর? এই উত্তরের জন্য কি অপেক্ষা করতে হবে? অপেক্ষার ফল মিষ্টি হয়, মিনমিনিয়ে উত্তর দিল। আচ্ছা তাই, উত্তর তো আমি জানি, কিন্তু যেদিন আপনি নিজ মুখে স্বীকার করবেন সেই দিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না, মনে থাকে যেন। বলেই আয়েশাকে ছেড়ে দিল। সে সিটে এসে বসেছে। ঘণ্টাখানেকের মধ্যে বাসায় পৌঁছে গেছে তারা। আবারও বিদায় নেবে। এই মুহূর্তটা সবচেয়ে কষ্টের আদনানের জন্য, আয়েশার জন্য বটে। নিজের বউকে রেখে বারবার চলে যেতে হয়। বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আদনান আয়েশার শাড়ির আঁচল টেনে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, শাড়িটা ঠিক করে নাও, আর তোমার কোমর দেখা যাচ্ছে, ঢেকে নাও। আগে বলেননি কেন? কেউ দেখলে কি হতো? কেউ দেখেনি, শুধু আমি দেখেছি। আয়েশা এরপর এক মুহূর্ত দাঁড়ায়নি। নিজেকে ছাড়িয়ে সোজা ঘরে দৌড় দিয়েছে। দরজা খোলা থাকায় তার দৌড়াদৌড়িতে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি। মেয়েকে এইভাবে দৌড়ে ঘরে ঢুকতে দেখে আতিয়া বেগম চমকালেন। আয়েশা আয়েশা বলে চেঁচাচ্ছেন পেছনে, কিন্তু কারো আওয়াজ গ্রাহ্য না করে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়েছে। বিছানায় ধপ করে বসে পড়ল। এতক্ষণ নিজেকে অনেক কষ্টে আটকে রেখেছিল, কিন্তু এই যে আদনানের কাছে আসা, তার ঘোর লাগানো কণ্ঠে কথা বলা, তাকে ভালোবাসা, তার চাহনি, এসব ভেবেই পেট গুলিয়ে আসছে। আয়েশা যখন অনেক খুশি থাকে অথবা অনেক নার্ভাস থাকে, তার পেটের ভিতর সুসুর করে। তার গায়ে এখনও আদনানের পারফিউমের স্মেল লেগে আছে। এই ঘ্রাণেই মনে হচ্ছে যেন সে তার আশেপাশেই আছে। কোনো কিছু না ভেবে বারান্দায় চলে গেল। না, আদনান নেই, চলে গেছে। আতিয়া বেগম দরজা ধাক্কাতে ধাক্কাতে এক প্রকার ভেঙেই ফেলবেন। তুই এভাবে দৌড়ালি কেন? কিছু হয়েছে? উফ আম্মু, তুমি এসব অযথা চিন্তা বাদ দিবে কবে? কিছু হয়নি, শাড়ি খুলে যাচ্ছিল তাই দৌড়ে রুমে ঢুকেছি। ও আচ্ছা, শোন, দীপক কল করেছিল, বলল আপার দুলাভাইয়ের কেসটাতে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। ওনাকে বলার বলেছি, ওনার যতটুকু করার উনি করবে। তুমি কেন এসব কথা বারবার বলো? বারবার বললে ওনারা ফিরে আসবে? তোর মনে কি কারোর জন্য দয়া মায়া নেই? এমন পাষণ্ড কিভাবে হোস? আমি এমনই। কি বলবো আর তোকে। তা আদনান ভেতরে আসলো না কেন? অনেক রাত হয়ে গেছে তাই চলে গেছে। আচ্ছা, চা খাবি? দাও, মাথা অনেক ধরেছে। আর চা নিয়ে সব সময়ের মতন বারান্দায় আয়েশা। বারান্দায় ফুলের গাছগুলোকে নেড়ে চেড়ে দেখছে। পানি এনে পানিও দিল। এতদিন সে গাছগুলো আয়েশার অবহেলা পেয়েছে, তারা আজ ভালোবাসা পেয়ে আটখানা। মৃদু বাতাসে এদিক ওদিক দুলছে, হয়তো আদনানকে ধন্যবাদও দিচ্ছে। আদনান তার জীবনে না আসলে হয়তো আয়েশার ধূসর জগতে রং আসতো না, কারো প্রতি মায়া হতো না, গুমড়ো মুখে হাসি ফুটতো না। আজকাল সব কিছুই ভালো লাগে। আগে যেমন সব ভালো লাগাই খারাপ লাগতো, এখন সব খারাপ লাগার মধ্যেও ভালো লাগা খুঁজে সে। এভাবেই কাটছে দিন। আয়েশা আদনানের সম্পর্কেই ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, আরও কাছাকাছি আসছে তারা। নিজেদের অজান্তেই একে অপরের সাথে জড়িয়ে পড়ছে। অন্য পাশে রিহানের পরিবারের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। গুনে গুনে 21 দিন হয়ে গেছে। সেদিন রাত 12টা আয়েশার মোবাইলে কল এসেছে। সে আজ মোবাইলে গান শুনতে শুনতে 10 মিনিট আগেই ঘুমিয়ে পড়েছিল। পরীক্ষার চাপে সারাদিন ক্লান্ত, তাই ঘুম এসেছে তাড়াতাড়ি। আয়েশা আধো আধো অন্ধকারে বিছানা হাতড়ে মোবাইল হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। সাথে আরও দেখলো দুটো মেসেজ দুটো দীপক ভাইয়ের। আয়েশা, ঘুমিয়ে গেছিস? দরকারি কথা আছে,
মেসেজ দেখার সাথে সাথে কল করবি। মেসেজ পড়তে পড়তে আবার ফোন বাজলো। আননোন নাম্বার দেখে একটু চিন্তিত হলেও হয়তো দীপক ভাই অন্য নাম্বার দিয়ে কল করেছে এই ভেবে কলটা রিসিভ করলো সে। অপর পাশ থেকে ভেসে আসলো পুরনো এক কণ্ঠ। আয়েশা জান, হ্যাপি বার্থডে। বাক্যটি আয়েশাকে আটকে দিয়েছে। আওয়াজটি পরিচিত, কিন্তু অপর প্রান্তের ব্যক্তির কাছে এমন কথা ভালো শোনাচ্ছে না, ঘৃণা হচ্ছে। তোর সাহস কি করে হয় আমাকে জান ডাকার? আমি তোমাকে ভালোবাসি আয়েশা। আই লাভ ইউ সো মাচ। তোর মতো ছোট লোকের ভালোবাসা? ছি। আয়েশা প্লিজ, আমি অনেক একা আয়েশা, আমার তোমাকে দরকার। আর কত কষ্ট দিবে? রিহানের কণ্ঠে ঘোর নেশা করছে সে। মাতাল হয়ে আয়েশাকে কল করে উল্টাপাল্টা বলছে, সাথে আশিকে ইচ্ছে মতো মেরে অন্য ঘরে বন্দি করে রেখেছে। তার চিৎকার স্পষ্ট ভেসে আসছে মোবাইলের মধ্যে দিয়ে। আয়েশা অতিরিক্ত রাগে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কথা বলো আয়েশা, তোমার জন্মদিন আজকে, কি গিফট লাগবে তোমার বলো, আমি তোমার জন্য পুরো দুনিয়া এক করে ফেলবো। এসব ডায়লগ তোর বউকে গিয়ে দে, আমার সামনে এসব বলবি না। আর কেমন ছেলে রে তুই? তোর বাবা মা ভাই মিসিং, আর তুই আমাকে কল করে ভালোবাসার কথা বলছিস? ছোট লোক, নিচু লোক কোথাকার। আমাকে সবাই ফেলে রেখে চলে যায়, দেখো না আমার পরিবারও আমাকে ছেড়ে কোথায় হারিয়ে গেল। তুমিও আমার কাছে কখনো আসোনি, আমার কাছে চলে এসো প্লিজ। তোর বউয়ের কাছে যা, আমাকে আবার কল করবি। আমি দীপক ভাইকে বলে তোকে এবার সারা জীবনের জন্য জেলে পাঠাবো। ফোন রাখ। রাগে গজগজ করতে করতে খুব দ্রুত কথা বলছে সে। হাঁফিয়ে উঠেছে, নিজেকে শান্ত করছে বড় বড় নিঃশ্বাস নিয়ে। অন্যদিকে রিহান কিছু মুহূর্তে চুপ থাকলেও কয়েক সেকেন্ডের মধ্যে আয়েশাকে চমকে দিয়ে বলল, কি আছে ওই আদনানের মধ্যে? আমার মধ্যে কি তা নেই? আমার জন্য কেন কোনো ফিলিংস আসে না তোমার? আদনানের জন্য আসে? আমি জানি আদনান আর তোমার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই। আদনান আমার হাজবেন্ড, সব কিছু আছে ওর মধ্যে। আমার স্বামী হওয়ার সব যোগ্যতা আছে তার মধ্যে। আর তুই একটা নীচ চরিত্রহীন পুরুষ। আর তোর সাথে যে আছে সেও একটা চরিত্রহীন মহিলা। তোদের জুটি ঠিকই মিলেছে। আর তোকে একটা কথা ক্লিয়ার করে দেই আমি আজ, আমি আদনানকে ভালোবাসি আর সেও ভালোবাসে। খবরদার যদি আমাদের মধ্যে কোনো দিন আসার চেষ্টা করেছিস। আমার হিংস্রতা সম্পর্কে তোর যতটুকু ধারণা আছে আমি তার থেকেও বেশি হিংস্র হয়ে দেখিয়ে দিব। তোর জন্য আমার ন্যূনতম মায়া হয় না। আর যদি এই আদনানই না থাকে? রাগ নিমিষেই ভয় পরিণত হয়ে গেল। চেহারার রং পরিবর্তন হয়েছে। রিহানের কথার মানে পরিষ্কার, সে বুঝিয়ে দিচ্ছে সে আদনানের ক্ষতি করতে চায়। মুহূর্তের মধ্যেই ঘামতে শুরু করেছে আয়েশা। আদনানের কোনো ক্ষতি হলে সে বাঁচবে না। রিহানের সামান্য থ্রেট আদনানকে হারানোর ভয় ঢুকিয়ে দিয়েছে আয়েশার মনে। আয়েশার জীবনের কালো ছায়া আদনানের উপর পড়বে এটা সে কিছুতেই দিতে পারে না। আয়েশা চুপ থাকার রিহানকে আনন্দ দিচ্ছে। বুঝে গিয়েছে আয়েশা খুব ভয় পাচ্ছে। আরও একটি সুযোগ পেয়ে বসলো আয়েশাকে হেনস্থা করার। কল কেটে দিল। আয়েশা ঠাই সেইভাবে বসে। মোবাইল বাজছে কিন্তু সেই আওয়াজ যেন তার কান অব্দি পৌঁছাচ্ছেই না। আদনান কল দিয়ে চলেছে অনবরত। অনেকক্ষণ যাবৎ ব্যস্ত দেখাচ্ছে ফোন। বিরক্তির চরম সীমায় পৌঁছে কলিং বেল চাপ দিল। 1 ঘন্টার মতো হয়েছে আয়েশাদের ছাদে সব ডেকোরেশন করে। আয়াজ, আনাস, আরিফ, জারিফ আর জাবেদকে নিয়ে দাঁড়িয়ে আছে। আজ আয়েশার জন্মদিন। সবাই মিলে তাকে আগেই সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছিল। আতিয়া বেগম আর আদিল সাহেবের সহযোগিতায় পুরো প্ল্যান ঠিক মতো হলেও যার জন্মদিন সে ফোনই ধরছে না। 20 মিনিট যাবৎ ব্যস্ত। এরপর রিং হয়ে কেটে যাচ্ছে। আদনান বাধ্য হয়ে ঘরে ঢুকলো। আয়েশার দরজায় টোকা পড়তে আয়েশা কেঁপে উঠেছে। এক ভয়ঙ্কর রকমের ভয় তার মনে বাসা বেঁধেছে। দরজায় বারবার টোকা পড়ায় হুঁশ ফিরল তার। দৌড়ে গিয়ে দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠেছে। ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই আদনান সামলাচ্ছে। কি হলো, অসুস্থ তুমি? আয়েশা কিছু বলল না, বরং আদনানকে ছুঁয়ে দেখলো। শিওর হয়ে নিল আদনান আসলেই তার সামনে দাঁড়িয়ে। তবে তাকে দেখে আনন্দ হলো না আজ, বরং ভয় হচ্ছে। কি হয়েছে, ঘামছে কেন তুমি? আদনান, আপনি ঠিক আছেন? ঠিক আছেন এর মানে বুঝতে না পেরে আদনানের কপালের মধ্যাংশে ভাঁজ পড়েছে। আয়েশার দুগালে হাত রেখে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। আমার কি হবে? তোমাকে এমন করে দেখাচ্ছে, কি হয়েছে তোমার? না কিছু না। আপনি রাতের বেলা এখানে কি করেন? আদনান হ্যাঁ বলে শব্দ করলো। হতাশ গলায় বলে উঠল, কি আর বলবো, বউকে কল দিলাম, বউয়ের ফোন পেয়েছি, তাও আবার এত রাতে। সন্দেহ হলো তো, তাই দেখতে চলে আসছি। আমাকে সন্দেহ করেছেন? এত রাতে ফোন ব্যস্ত থাকলে যে কোনো স্বামী সন্দেহ করবে।
তার কথায় আগামাথা কিছুই বুঝতে পারছে না আয়েশা। এত রাতে আসা যে তার জন্মদিনের জন্য হতে পারে, আয়েশা সেটা কোনোভাবেই আজ করতে পারেনি। তার মাথায় এখন অন্য চিন্তা। তার মধ্যে আদনানের সন্দেহ করার বিষয়টাও সে সত্যিই ভেবে আরও নিজের মাথায় চাপ দিচ্ছে। চলো। কোথায় যাব? যেই বউয়ের রাতের বেলা ফোন ব্যস্ত থাকে সে বউ আমার লাগবে না। কি বলছেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর আপনি আমাকে সন্দেহ করছেন? সিরিয়াসলি? তো কি করব? বিশ্বাস করবেন না, করব না। চলো আমার সাথে। আর কথা বলার সুযোগ দেওয়া হয়নি তাকে। বিছানা থেকে ওড়না তুলে নিজেই আয়েশার গায়ে জড়িয়ে দিয়েছে আদনান, সাথে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তার সাথে। আয়েশা লক্ষ্য করলো তাকে টেনে ছাদে নেওয়া হচ্ছে। তখন রাত 1টা। এত রাতে ছাদে যাওয়া? আয়েশা থেমে গিয়ে আদনানের হাত টেনে বলল, যাব না আমি। কপাল কুঁচকে আয়েশার দিকে কিছুক্ষণ তাকিয়ে আদনান তাকে পাজা কোলে তুলে নিল। নিজেকে শূন্যে ভাসতে আদনানের শার্ট খামচে ধরেছে আয়েশা। মৃদু চিৎকার দিয়ে বলল, কি করছেন? নামান আমাকে। ছাদে যাচ্ছেন কেন? তোমাকে ছাদ থেকে ফেলে দেব। আদনান দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে উঠছে, যেন তার খুব তাড়া। ছাদের গেটের সামনে গিয়ে তাকে নামিয়ে দিল। সম্পূর্ণ ছাদ অন্ধকার, কিন্তু আয়েশার কানে কারো লুকিয়ে ছাপিয়ে কথা বলার আওয়াজ পাচ্ছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ছাদে আরও মানুষ আছে। আদনান আয়েশার চুল আর ওড়না ঠিক করতে ব্যস্ত। ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য এত আয়োজন করছেন? কথার উত্তর না দিয়েই ছাদে ঢুকে পড়ল সে। সাথে আয়েশাকেও নিল। হুট করে সম্পূর্ণ ছাদে বাতি জ্বলে উঠেছে। সম্পূর্ণ ছাদ সাদা আর বেগুনি রঙের বেলুনে সাজানো, সাথে হলুদ মরিচা বাতি চিকচিক করছে। এসব দেখে অবাক হওয়ার সময়টাও পেল না আয়েশা। চিৎকার করে হ্যাপি বার্থডে বলার আওয়াজে ভয়ঙ্করভাবে ভয় পেয়েছে সে। এগুলোর সাথে আয়েশা তেমন পরিচিত না। সারপ্রাইজ নামক শব্দটাও কখনো তার জীবনে আসেইনি, আজই প্রথম। আশেপাশে তাকিয়ে দেখলো তার ভাই দল দাঁড়িয়ে। এতক্ষণে মাথায় খেলছে ঘটনা কি। আয়েশা সবার উদ্দেশ্যে খোঁচা মেরে বলল, ও, এতদিন আমার জন্মদিন গেছে, তোমাদের কোনো খবর ছিল না। আজ কার বুদ্ধিতে এত বেশি বুদ্ধি জাগলো? জারিফ বলছে। তোমার স্বামী? পুনরায় আয়েশা আদনানের দিকে চেয়ে উত্তর দিল, সেটা তো ভালোই বুঝেছি। কথার পৃষ্ঠে কথা, তর্ক, দুষ্টু মিষ্টি ঝগড়া ইত্যাদি শেষে এবার কেক কাটার পালা। আয়েশার বাবা মাও সেখানে উপস্থিত। বাবা মার মাঝখানে দাঁড়িয়ে আছে সে, পেছনেই আদনান, আয়াজ, আনাস। তাদের সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল আয়েশা। কেন যেন ভরা ভরা লাগছে সব, একটা সম্পূর্ণ পরিবার। এদের জায়গা অনেক ওপরে। মুখ ভর্তি রাগের ছাপ নিয়ে হৃদয় ভর্তি ভালোবাসা তাদের জন্য। এদের মধ্যে কারো অমঙ্গল চায় না সে, শুধু তার পরিবার না, যারা তার পাশে নিঃস্বার্থভাবে থেকেছে তাদের ক্ষেত্রেও তাই। সামনে দাঁড়িয়ে থাকা 3 জনও তার প্রিয় মানুষের তালিকায় অন্যতম। পাওয়া আর হারাবার এই সংগ্রামে এরাই রয়ে গেছে, বাকিরা হারিয়ে গেছে। আদিল সাহেব এবং আতিয়া বেগম কেক কাটার পর মেয়েকে ভালোবাসা দিয়েই চলে গেছেন। আনাস তাদের সাথে গেছে, সকালে স্কুল আছে তার। বাকিরা ছাদে মাদুর পেতে আড্ডা জমিয়েছে, পিৎজা খেতে খেতে ঘোষ গল্প করছে। রাত পেরিয়ে যাবে, এদের গল্প শেষ হবে না তবুও। এখানে কার বয়স কত সেই হিসাব লাগাচ্ছে সবাই। সবার বড় আদনান, তারপর আরিফ, এরপর জাবেদ। এভাবেই পর্যায়ক্রমে আয়েশা, জারিফ আর আয়াজ। আনাস তাদের গ্রুপের সবচেয়ে ছোট সদস্য, কিন্তু এখনও তাকে গ্যাংয়ের স্বীকৃতি দেয়নি তারা। এই নিয়ে নানান কাহিনী। আদনান প্রথমে মনোযোগ দিয়ে শুনলেও এখন হাঁসফাঁস করতে লাগলো, কারণ তার সময় লাগবে। তার একান্ত ব্যক্তিগত প্রেয়সীর সাথে একান্ত সময়। জাবেদ সহজেই ধরে ফেললো ব্যাপারটা। জাবেদ আরিফকে ধাক্কা দিয়ে বলল, ওদের একা থাকতে দেন ভাই, আমরা যাই, আসেন। আরিফ বয়সে বড় হলেও তার মধ্যে দুষ্টুমি করার স্বভাব ব্যাপক। সবার সামনেই জোরে বলছে, এই তোদের নাকি কোয়ালিটি টাইম লাগবে? আমি বলে নাই, জাবেদ বলছেন, আমরা কি চলে যাব? কপাল চাপড়ানোর সুযোগ আর পরিস্থিতি থাকলেই এখনই চাপড়ে নিত। কপাল ক্ষয় করে ফেলতো চাপড়ে চাপড়ে। তাদের জিজ্ঞেস করা হচ্ছে কোয়ালিটি টাইম লাগবে কি না। কোন কাপলটা নিজে থেকে বলবে আমরা নিজেরা একা সময় কাটাতে চাই? মুখে অদ্ভুত রকমের হাসি দিয়ে আরিফের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না আদনান। জাবেদ ধরো মিয়া বলে উঠে চলেছে। তার যাওয়া দেখে আয়াজ জারিফও হাঁটা দিয়েছে। আরিফ ঠাই বসে, শুধু বসে নয়, এবার আরাম করে শুয়ে পড়লো পায়ের ওপর পা তুলে। আর ধৈর্য ধরতে না পেরে আদনান আরিফের পায়ের ওপর থেকে পা সরিয়ে দিল, গম্ভীর মুখে তাকিয়ে তার দিকে। আরিফকে আদনানের এমন চেহারা আনন্দ দিচ্ছে। সে আরও আয়েশ করে শুতে নিল। তখনই আদনান বলছে, লজ্জা করে না বোন আর বোনজামের মধ্যে কাবাবে হাড্ডি হয়ে বসে থাকতে? আমি তো বসে নিশ্চয়ই আছি, আর আমি একটু নির্লজ্জ টাইপ, এগুলো ব্যাপার না। বড় ভাই আর বরের এমন কথোপকথন শুনে আয়েশা কান চেপে আছে, অন্যমনস্ক ভাব ধরার চেষ্টা করছে। আরিফ, যাও এখান থেকে, বড়দের কথা শুনতে হয়।
আরিফ কথায় গুরুত্ব না দিয়ে গেড়ে বসে আছে। আদনানের ধৈর্যের বাঁধ ভাঙলো। আরিফকে টেনে উঠিয়ে দরজার বাইরে বের করে দিল। দরজা লাগিয়ে দিয়েছে। ফিরে এসে আয়েশাকে কাছে টানতেই আয়েশা বলল, একদম ঘেঁষাঘেঁষি করবেন না। আপনি না আমাকে সন্দেহ করেন, আমার মতো বউ আপনার লাগবে না। একদম কাছে আসবেন না। বলে দূরে সরে গেল আয়েশা। দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে। রাগ করেনি, শুধু একটু অভিনয় করছে আর কি। আদনান পেছন থেকে আয়েশাকে জড়িয়ে ধরেছে। কানে কানে ফিসফিসিয়ে বলল, শুভ জন্মদিন বউ। হ্যাঁ, রাখেন আপনার জন্মদিন। একদম কথা বলবেন না, ছাড়েন। আয়েশা ঘুরিয়ে নিল এক টানে। রেলিংয়ের দেয়ালে হাত ঠেকিয়েছে। আয়েশা কাছাকাছি গিয়ে বলল, আমি তোমাকে একবারও জিজ্ঞেস করেছি কে কল করেছিল, কার সঙ্গে কথা বলছিলে? না। তাহলে আমি তোমাকে অবিশ্বাস করতে পারি না বউ। উত্তর দিল না, মুখ ভেঙচিয়ে অন্যদিকে চেয়ে রইল। বলে না তো সারপ্রাইজটা কেমন লেগেছে? এই ঠান্ডা গরম এমনই স্বভাব আয়েশার। মুখ স্বাভাবিক করে হাসি ফুটিয়ে উত্তর দিল, অনেক ভালো। আমাকে কেউ সারপ্রাইজ দেয়নি, এই ফার্স্ট। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউতে তো কাজ হবে না। ঠিক আছে, আপনার জন্মদিনে আমিও সারপ্রাইজ দিব না। লাগবে না, এখন একটা কেস দিলে আমি ভীষণ খুশি হব। জি না। এগুলো ঠিক না। বিয়ের পর 3 মাস, এখন এদিকে 1 মাস। আর কত ওয়েট করবো বলো তো? যতদিন আমার ইচ্ছা। সরে গিয়ে দোলনায় বসে পড়লো আদনান। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলল, থাকো তুমি তোমার ইচ্ছে নিয়ে। দেখবে কোনো একদিন তোমার স্বামীকে অন্য কোনো মহিলা নিয়ে চলে গেছে। আয়েশা কোনো কিছু ভাবলো না। আদনানের সামনে গিয়ে উপস্থিত। আদনানের চুলে টান দিয়ে মাথা ঘোরাতে ঘোরাতে বলল, কি বলছেন আবার বলেন? চুলে টান পড়ায় মৃদু আর্তনাদ করে উঠল সে। ন্যাকামি করছে। আবারও চেহারার ভঙ্গিমা পরিবর্তন করে ফেলেছে। আকাশের দিকে তাকিয়ে বলছে, হে উপরওয়ালা, তুমি দেখছো না কিভাবে নিজের স্বামীকে নির্যাতন করছে? তুমি কিন্তু সাক্ষী। শিক্ষা দাও এই দজ্জাল মহিলাটাকে, শিক্ষা দাও তো। দীপক ভাই, এটা কিভাবে সম্ভব? এতটা দিন 3 জন মানুষ হুট করে গায়েব থাকা, কোনো ক্লু নেই। কিডন্যাপিং কেস হলে এতদিনে টাকার জন্য কল আসতো, তাও হয়নি। আমার এত বছরের ক্যারিয়ারে এমন কোনোদিনও হয়নি। আমি ক্লু খুঁজে পাচ্ছি না। ঢাকা শহরের এমন হাজারটা মিসিং কেস সলভ করেছি আমি। এই কেসটা বেশি ক্রিটিক্যাল। একজন হলে মানতে পারতাম, 3জন কিভাবে একসাথে নিখোঁজ হতে পারে? দীপক কুমার রায়ের কপালে এই প্রথম চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। নিঃসন্দেহে সে একজন দায়িত্ববান পুলিশ, কাজের ব্যাপারে খুব সিরিয়াস। এতটাই সিরিয়াস যে নিজের জীবন ঝুঁকিতে ফেলে কেস সলভ করেছে। এমন দায়িত্ববান আদর্শ পুলিশ সচরাচর কমই দেখা যায়। 7 বা 8 দিনের মধ্যে নিজের কাজ শেষ করে অন্য কেস হাতে নেওয়া মানুষ কিনা প্রায় 1 মাস যাবৎ একটি মিসিং কেসের সমাধান করতে পারছে না। ভাইয়া, কাল আমাকে রেহান কল করেছিল। ওর মধ্যে কোনো চিন্তা খুঁজে পাইনি। সে আবারও আগের মতন পাগলামি করছে, আমাকে ভালোবাসার বয়ান শোনাচ্ছে। ওর বাবা মা ভাই নিখোঁজ, এতে ওর কোনো মাথা ব্যথা নেই। কি বলছিস, সত্যি? হ্যাঁ ভাই, উল্টা নেশা করেছিল, আরশিকে মেরেছিল মনে হলো। দীপক কিছুটা নীরবতা পালন করে বলল, পরিবার নিখোঁজ, তার কোনো চিন্তা নেই। ওদের বাসায় গিয়ে আমিও লক্ষ্য করেছি, তার মধ্যে পরিবারকে খোঁজার ব্যাপারে কোনো হেলদোল নেই, খুব চিলে আছে। এগুলো ওর প্ল্যান নয় তো? পুরনো গোডাউনে বসে কাঠ খেলছে রিহান আর তার 2 বন্ধু, সাথে ছাইফাস গিলছে। এগুলো তার প্রতিদিনের রাতের কাজ। ফোনে আরশি অনবরত কল করে যাচ্ছে রিহানকে, সেদিকে তার নজর নেই। ফোন সাইলেন্ট। মদের গ্লাস টেবিলে রেখে বলল, ইমন, নাম আদনান শেখ, শেখ ইন্ডাস্ট্রিজ মালিক, উত্তরা থাকে। ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করছি। কাঠফাটা রোদে আয়েশা হেঁটে চলেছে। আজ বাসের নামগন্ধ নেই। ভার্সিটি থেকে বেরিয়ে এই ভর দুপুরে হাঁটা অনেক বিরক্তিকর। এমনিতে বৃষ্টির মৌসুম, 4 থেকে 5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল বটে, কিন্তু আজ যেন সূর্য মাথার ওপরে। মনে মনে নিজের ভাগ্যের দোষ দিচ্ছে আয়েশা, আর বিরক্তির নিঃশ্বাস ছাড়ছে বারবার। সূর্য যেন তাকে দেখে আরও পৃথিবীর কাছাকাছি এসে পড়েছে। কপালে ঘাম জমেছে, এলোমেলো চুল, পুরোই বিধ্বস্ত অবস্থা। এই অবস্থায় পানি এগিয়ে দিয়ে হেঁটেই চলেছে সাথে। পানির বোতল দেখে পাশে থাকা মানুষটিকে একবার দেখে দিল। শহীদ মিনারের ভেতরে ঢুকে সিঁড়িতে বসলো। ধকধক করে পুরো পানির বোতল শেষ করেছে। শান্তি, হেঁটে যাচ্ছেন কেন টিমমেট? কি করব, বাস পাই না। রিক্সা নিয়ে যান। না বাবা, আমার বাড়ি অনেক দূরে, রিক্সা দিয়ে এত দূর যাওয়া ইম্পসিবল। শাহরিয়ার বুঝতে পারলো আসলেই তার বাড়ি অনেক দূরে, বাস একমাত্র উপায়। জাবেদ কোথায়? সেটা তো জানি না, কল করেছিলাম, ধরলো না। ও আচ্ছা, চা খাবেন?
এই গরমে চা? চা খেতে ঠান্ডা গরম লাগে নাকি, চলেন। শহীদ মিনারে বসে চা খাচ্ছে আয়েশা আর শাহরিয়ার, এটা ওটা নিয়ে কথা বলছে। জাবেদের মতন এত ক্লোজ না হলেও খারাপ সম্পর্ক না আয়েশার শাহরিয়ারের সাথে। বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় এদের তিনজনের টিম ওয়ার্ক ফেমাস, তাই আয়েশাকে টিমমেট বলেই ডাকে সে। বিশ্ববিদ্যালয়ের সবাই আয়েশাকে চেনে জাবেদ আর শাহরিয়ারের মাধ্যমে। যে কোনো ফাংশনে এদের তিনজনকে গিট্টো লেগে থাকতে দেখা হয়। জাবেদের সাথে স্বাভাবিক হলেও শাহরিয়ারের সাথে দফায় দফায় কথা কাটাকাটি হয় আয়েশার, আবার ঠিকও হয়ে যায়। অদ্ভুত এক সম্পর্ক। আবহাওয়া পরিবর্তন হতে শুরু করলো। এই হলো আর এক সমস্যা। এতক্ষণ এত রোদ ছিল, এখন আকাশে মেঘ জমেছে। আয়েশা আশপাশ দেখছে। হুট করে মনে পড়লো তার বিয়ের কথা। না ভেবেই বলে উঠল, ভাব বেড়েছে আপনার না? বিয়েতে আসেননি কেন? আই এম রিয়েলি সরি, গ্রামে গিয়েছিলাম, আর্জেন্ট কাজ ছিল। অনেক ট্রাই করেছি অ্যাটলিস্ট বিয়েতে আসার, হয়ে ওঠেনি। বুঝেছি, প্রেমের টানে গিয়েছিলেন। আরে ধুর, ওসব কিছু না, বাট মেইন বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করব, প্রমিস। মনে থাকে যেন। আপনার হাজবেন্ডকে যে এখনো দেখলাম না, লুকিয়ে রেখেছেন নাকি? আপনি আগে দেখেছেন তাকে? হাসতে হাসতে উত্তর দিল আয়েশা। আয়েশা মোবাইল বের করে আদনানের একটা ছবি দেখল। শাহরিয়ার ভূত দেখার মতন চমকে উঠেছে। দ্রুত বলল, এই, এটা সেই ছেলেটা না যার সাথে ঝগড়া করেছিলেন চা নিয়ে? হ্যাঁ সেই তো, দিল্লি ইউনিভার্সিটির। আল্লাহ, এর সাথে তো আপনার বোনই না, বিয়ে কিভাবে হয়ে গেল? আরে থামেন, কত প্রশ্ন করবেন একসাথে? না বলেন না শুনি, কিভাবে কি? বিশাল কাহিনী, একদিন দেখা করব সবাই মিলে, তখন সব গল্প বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উঠি, মনে হচ্ছে বৃষ্টি হবে, বাসায় যাওয়া লাগবে। এগিয়ে দেই, আসেন। হাঁটা শুরু করলো তারা দুজনই। আয়েশার ফোন বাজছে, আননোন নাম্বার। কল ধরে রিহানের আওয়াজের সাথে সাথে কেটে দিল কল। বাসের জন্য দাঁড়িয়ে, আজ বাস তাকে ধরাই দিচ্ছে না। শাহরিয়ার বেচারাও দাঁড়িয়ে, তাকে চলে যেতে বলা হলেও সে যায়নি। দায়িত্ববোধ দেখিয়ে আয়েশার সাথে ঠায় দাঁড়িয়ে। তখনই আয়েশার মোবাইলে পরপর দুটো মেসেজ আসলো। তোমার জীবিত আদনানকে দেখে নাও শেষবার, আর সুযোগ নাও পেতে পারো। সাথেই আদনানের একটা ছবি, হাত পা বেঁধে রেখেছে, মাথা নিচু করে রেখেছে সে, গায়ে রক্তের ছাপ। এমন ছবি আর মেসেজ দেখে আয়েশা হাঁটা বন্ধ করে দিয়েছে। হৃৎপিণ্ডের গতি যেন বন্ধ হয়ে যাচ্ছে। মোবাইল হাত থেকে পড়ে যেতে দেখে চমকালো শাহরিয়ার। আয়েশা মাঝ রাস্তায় পড়ে গেছে, তবে সেন্সলেস হয়নি। আয়েশার পড়ে থাকা মোবাইল হাতে তুলে আয়েশাকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। আয়েশার তরফ থেকে কোনো উত্তর নেই। আশেপাশের মানুষ চেয়ে আছে। শাহরিয়ার মোবাইলের দিকে নজর দিয়ে আরেক দফা চমকে উঠল। মেসেজ আর ছবি দেখে তার কাছে সবটা পরিষ্কার। শোনেন, কিছু হবে না, আমার সাথে আসেন, বাইক নিয়ে আসি, এখনই বাসায় যাবেন। আমি বাসায় যাব না, আমাকে আদনানের কাছে নিয়ে যান প্লিজ। রেহানোকে মেরে ফেলবে, আমার আদনানকে মেরে ফেলবে। হাওমাও করে কাঁদছে রাস্তায় বসে আয়েশা। হন্তদন্ত হয়ে শাহরিয়ার বন্ধুকে কল করলো, তার বাইক নিয়ে আসতে বলল। আয়েশাকে কিছুতেই সামলানো যাচ্ছে না, সে কেঁদেই চলেছে। কিছু সময় পর শাহরিয়ারের হাত থেকে নিজের মোবাইল কেড়ে নিয়ে কল দিল কাকে যেন। দীপক ভাই, রেহান আদনানকে মেরে ফেলবে ভাই, আদনানকে তুলে নিয়ে গেছে, মেরেছে, ওর শরীরে রক্ত ভাই। আদনানের কিছু হলে আমি কাউকে ছাড়বো না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব সব কিছু। শান্ত হ আয়েশা, কোথায় আছিস তুই? শরীরে শক্তি বাকি নেই তার, আবারও চুপ হয়ে গেল। শাহরিয়ার মোবাইল দিয়ে দীপকের সাথে কথা বলে সবটা জানালো তাকে। আয়েশার মোবাইল থেকে দীপক ভাইকে ছবি আর মেসেজটি নাম্বার সহ ফরওয়ার্ড করেছে। দীপক রমনা এলাকায় থাকায় দ্রুত গাড়ি নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হলো। চিৎকার করে আদেশ দিয়ে গেল সাইবার অফিসে কল করে যেন নাম্বার ট্রেক করা হয় 10 মিনিটের মধ্যে। শাহরিয়ার আয়েশাকে পানি খাইয়ে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে, কোনোভাবেই তাকে সামলানো যাচ্ছে না। জাবেদকে কল করে পাওয়া যাচ্ছে না। দীপক না আসা পর্যন্ত আয়েশাকে যে করেই হোক সামলাতে হবে। ছেলে মানুষ হয়ে মেয়ের গায়ে হাত দিয়ে সামলানো সম্ভব না, তাও এই ভরা রাস্তায়। অগত্যা নিজের মেয়ে বন্ধুকে কল করে দ্রুত শহীদ মিনারের একটু সামনে আসতে বলল। সৌভাগ্যবশত তার মেয়ে বন্ধু জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের হওয়ায় 2 মিনিটে এসে হাজির হয়েছে। আয়েশা ততক্ষণে কাঁপতে কাঁপতে প্রায় অজ্ঞান অবস্থা। মেয়েটি এসে কিছু জানতে চাইল না, সাথে সাথে শাহরিয়ারকে বলল, দোস্ত আরেক বোতল পানি আন।
পানি ছিটিয়ে তাকে সজাগ রাখার চেষ্টা করেছে প্রিয়া নামের মেয়েটি। চোখ পিটপিট করে খুলে আশেপাশে তাকিয়ে ভালোভাবে দেখে নিল আদনান। পুরনো গোডাউন, ভ্যাবসা গন্ধ ভাসছে কেরোসিনের, পুরো শরীর জ্বলছে তার। রাত জেগে মিলে কাজ দেখাশোনা করার সময় হালকা ফ্রেশ হতে বাহিরে গিয়েছিল। মিলের আশেপাশে অন্ধকার। হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পর পেছন থেকে মাথায় আঘাত করে কে যেন তার জ্ঞান হারায়। এরপর তার আর কিছু মনে নেই। রিহানের বন্ধু ইমন আরও কয়েকজনকে ভাড়া করে এনে আদনানকে তাদের আড্ডাখানায় বন্দি করে রেখেছে। ড্রাগ মিশ্রিত ইঞ্জেকশন পুশ করেছে, তাকে অজ্ঞান অবস্থায় আঘাত করা হয়েছে যেন চিৎকার করতে না পারে। অন্যদিকে ছেলে সারা রাত বাড়ি ফেরেনি বলেই পরিবারের সবাই চিন্তিত। তার ফোন বন্ধ। আদনানের মা রোকেয়া বেগম কেঁদে কেটে পাগল প্রায়। আনন্দ পাগলা ঘোড়ার মতন এদিক ওদিক ছুটছে। সে আয়েশাকে কিছুই জানায়নি। আয়েশার পরিবারকেও ব্যাপারটা জানানো থেকে বিরত রেখেছে। চোখ খুলে সামনে চেয়ে দেখলো রিহান বসে, পায়ের উপর পা তুলে, মুখে শয়তানি হাসি। আদনানের দিকে প্রশ্ন করলো, এখানে পেতে রেখেছিস কেন? কি চাই তোর? রিহান আরেকটু আয়েশ করে বসে উত্তর দিল, আয়েশাকে চাই। আদনান হাসলো, দুপাশে মাথা নাড়িয়ে বলল, পাবি না। মুখ থেকে হাসি বিলীন। রাগে গদগদ করে উঠেছে রিহান। আদনানের মুখ আঙুলের সাহায্যে চেপে ধরে বলল, কেড়ে নিব? চেষ্টা করে দেখ। মাথা ঝাড়া দিয়ে রিহানের হাত ছাড়িয়ে নিয়েছে। রিহান ভালোভাবে বুঝতে পারলো একে ভয় দেখালে হবে না, বুদ্ধি খাটিয়ে এখানে কাজ করতে হবে। তাই নতুন চক্রান্ত খাটালো। আয়েশাকে তার সামনে অপরাধী করতে হবে, এতটা খারাপ দেখাতে হবে যেন আদনান তার নাম পর্যন্ত শুনতে না পারে। মুখের ভাব পরিবর্তন করে নিল। মন ভোলানো কাজ রিহানের কাছে তেমন কিছুই না। সে সহজেই যে কারো মন জয় করতে পারে, মিষ্টি ভাষায় কথা বলতে পারে, আর এমনভাবে কথা বলে অন্য পাশে থাকা মানুষ সেটা বিশ্বাস করতে বাধ্য। আবারও নিজের চেয়ারে বসে পড়েছে, হাতের বন্দুক নাড়াচাড়া করে বলছে, জানিস আয়েশার সাথে কত ভালো সময় কাটিয়েছি? শুধু আমি না, আমার বন্ধুদের সাথেও সে ভালো সময় কাটিয়েছে, সবার সব আহ্লাদ মিটিয়েছে। তোকেও এভাবে বশ করেছে, তাই না? না, তোকে কিভাবে করবে? তোর সাথে তো আয়েশার তেমন কোনো সম্পর্কই নেই। তোর চোখে আয়েশার ভালো মানুষের মুখোশ রে আদনান। ও অনেক চালু জিনিস। তোকে মিথ্যে বলে তোকে ওর কাজে ব্যবহার করছে। বড্ড বোকা তুই আদনান। হুঙ্কার ছেড়ে বলল আদনান। খবরদার, আয়েশার সম্পর্কে আর একটা আজে বাজে কথা বলবি তো তোকে আমি জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। রেগে গেলি তো হেরে গেলেন মিস্টার আদনান। সত্যি তিতা হয় সব সময়। না হলে বলেন তো, বিয়ের এত মাস আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে কিনা? আয়েশা নিজেই আমাকে বলেছে তোদের মধ্যে কিছুই নেই। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, আর আমাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা তুই জানিস। ওকে, বন্ধ দরজার পেছনের ঘটনা শ্যালকদের কাছে বলা খারাপ দেখে, তাই না শালাবাবু? থাক, করা লাগবে না বিশ্বাস, কারণ বিশ্বাস করার জন্য জীবিত থাকা দরকার। আর তোর সময় শেষ। তার আগে তোর সামনে আয়েশাকে তুলে এনে বিয়ে করব, বাসর করব ওর সাথে, তারপর মারবো তোকে ওর সামনে। তোর নোংরা মুখ থেকে আমার বউয়ের নাম একদম নিবি না, শেষ করে দেব। আদনান অনেক চেষ্টা করেও ছুটতে পারছে না। হাত পা ছড়াছড়ি করার চেষ্টায়ও ব্যর্থ সে। অনেক শক্ত করে বাঁধা হয়েছে। তাছাড়াও আঘাত পাওয়ার ফলে তার শরীরে তেমন শক্তিও নেই। আরে আরে রিল্যাক্স, এত তাড়াহুড়ার কি আছে? রিহান, ছাড় আমাকে। এত ভালোবাসিস আয়েশাকে? হ্যাঁ, অনেক ভালোবাসি, যেটা তোর ধারণারও বাইরে। আর আয়েশাও আমাকে ভালোবাসে। তুই যদি আমাকে মেরেও ফেলিস না, তারপরও তুই আয়েশাকে নিজের করে পাবি না, আমি গ্যারান্টি দিচ্ছি। দীপক নাম্বার ট্রেস করে ফেলেছে। কেরানীগঞ্জের পুরনো এক গোডাউনে শেষবার এই নাম্বার অন ছিল। চোর চুরি করে ঠিকই, কিন্তু ভুল করে ফেলে আসল জায়গায়। অতিরিক্ত আবেগে যেখানে আদনানকে রাখা হয়েছে সেখান থেকেই মেসেজটা সেন্ড করেছিল, আর সেখানেই সিম ভেঙে ফেলেছে। আয়েশাকে অজ্ঞান অবস্থায় গাড়িতে তুলেছে। একা ফেলে রাখা সম্ভব না, সাথেই আছে শাহরিয়ার আর প্রিয়া। প্রিয়া মেয়েটা কোনোভাবেই আয়েশাকে একা ছাড়তে চাচ্ছিল না। অন্য গাড়িতে আরও 5 জন পুলিশ। সদা শান্ত থাকা দীপক আজ ভয়ঙ্করভাবে রেগে, যার জানান দিচ্ছে তার গাড়ি চালানোর গতি। রিহানকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আজ সে সব সীমা ছাড়িয়ে সুযোগ দিতে দিতে মাথায় চড়েছে। এত বড় দুঃসাহস হয়েছে। অজ্ঞান অবস্থায় আদনান আদনান বলে কেঁদে উঠছে। প্রিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে, তোদের এত ভালোবাসা কবে হলো রে? যেদিন থেকে আয়েশাকে দেখেছি, বিয়ে করেছি, তার কাছে এসেছি, সেই দিন থেকে। কিন্তু আজ আয়েশা তোকে হারাবে আর তুই আয়েশাকে।
তোদের লায়লা মজনুর প্রেম কাহিনী এই পর্যন্তই ছিল। এখন শুরু হবে আমার আর আয়েশার ভালোবাসার অধ্যায়। আদনান মাথা বেঁকিয়ে হাসছে। হাসতে হাসতে একটি বাটন ফোন ছুঁড়ে মারল পা দিয়ে রিহানের দিকে। এই ফোন সবসময় আদনানের পরিহিত প্যান্টের গুপ্ত পকেটে থাকে। এতক্ষণ ফোনকে পা দিয়ে পৃষ্ঠ করেছে সে, সেটাই রিহানের কাছে ছুঁড়ে মেরেছে। ফোন দেখে রিহানের রক্ত গরম হয়ে গেল। আদনান আরেকটু হেসে বলল, তোর আর তোর পরিবারের একসঙ্গে জীবন এই পর্যন্তই ছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে শুরু হবে তোর এতিম হয়ে পথ চলা। অ্যান্ড দ্য কাউন্টডাউন স্টার্ট নাও।